সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাগজগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাফর রহমান, সরকারি শিক্ষক, কাগজগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় 3 জ্যামিতি নিয়ে আলোচনা করি। তোমরা বই দেখো। দেখো, শুরুতে অধ্যায়ের শুরুতে তোমার লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করা আছে। দেখো, এটা অধ্যায়ের শুরুতে লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করা আছে। এরপরে তোমার উপপাদ্য 3, 4, 5 একটা স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য, একটা সূত্রকোণ, একটা অ্যাপোলোনিয়াস, পরপর 3টা উপপাদ্য। এই লম্ব অভিক্ষেপের ধারণা নিয়েই তোমার 3টা উপপাদ্যটি পরপর প্রমাণ করা হয়েছে। তো তোমার ওই 3টা প্রমাণ করতে গেলে আমাদের লম্ব অভিক্ষেপ লাগবে। এটা এই জন্য আমরা আগে লম্ব অভিক্ষেপটা আমরা আগে জেনে নিই। লম্ব অভিক্ষেপটা কি সবাই দেখেন করো। লম্ব অভিক্ষেপ বলতে আমরা বিন্দুর লম্ব অভিক্ষেপ বুঝবো আর রেখাংশের লম্ব অভিক্ষেপ। অর্থাৎ লম্ব অভিক্ষেপ বলতে দুই ধরনের লম্ব অভিক্ষেপ, একটা হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ আর হচ্ছে রেখাংশের কি লম্ব অভিক্ষেপ। তো বিন্দুর লম্ব অভিক্ষেপটা কি? অর্থাৎ কোন নির্দিষ্ট রেখার উপরে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে? কোন নির্দিষ্ট রেখার উপরে কোনো বিন্দুর কি লম্ব অভিক্ষেপ, এটা বিন্দু লম্ব অভিক্ষেপ। কোন নির্দিষ্ট রেখার উপরে কি কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে। আর আরেকটা হচ্ছে তোমার রেখাংশের লম্ব অভিক্ষেপ, মানে তার মানে কোনো নির্দিষ্ট রেখার উপরে কোনো রেখাংশে লম্ব অভিক্ষেপটা কি হবে, কিভাবে আমরা আঁকবো। তাহলে বিন্দু লম্ব অভিক্ষেপ আর কি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ, কোনো নির্দিষ্ট রেখার উপরে কোনো বিন্দু লম্ব অভিক্ষেপ কি হবে, আর কোনো নির্দিষ্ট রেখার উপরে কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপটা কি হবে, সেটা আমরা এখন জানবো। তো শুরুতে আমরা আগে লম্ব অভিক্ষেপ সংজ্ঞাটা আগে দিয়ে আগে সবাই বোর্ড দেখো, এটা বোর্ডে সংজ্ঞাটা লেখা আছে। এটা কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। খেয়াল করো সবাই, কোন নির্দিষ্ট সরলরেখা মানে একটি নির্দিষ্ট সরলরেখা। এই নির্দিষ্ট সরলরেখার উপরে কোনো বিন্দু মানে পি বিন্দু, এখানে একটা বিন্দু আছে, কোন বিন্দু মানে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এই একশো রেখার উপরে আমরা পি বিন্দুর কি লম্ব অভিক্ষেপ আনব। তাহলে সেই লম্ব অভিক্ষেপ কি হবে? কোন বিন্দু লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর মানে XY কি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তার মানে আগে লম্ব আঁকতে হবে, তারপর কি সেই লম্বের পাদবিন্দুকে কি উক্ত বিন্দু মানে পি বিন্দুর কি লম্ব অভিক্ষেপ হবে। এরপর আগে তাহলে লম্ব অভিক্ষেপ বলতে কি বুঝবো আমরা? সেই বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর মানে XY রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তার মানে আগে XY রেখার উপরে ওই পি বিন্দু থেকে একটা লম্ব আগে আঁকতে হবে এটা, তারপর কি সেই লম্বের পাদবিন্দুকে বলা হবে XY রেখার উপর কি পি বিন্দুর কি লম্ব অভিক্ষেপ বলা হবে। তার আগে আমরা লম্ব আঁকি। দেখো, এটা পি বিন্দু থেকে সবাই দেখে করুন, পি বিন্দু থেকে XY রেখার উপর একটা লম্ব আঁকুন। লম্ব আঁকলাম, লম্ব এটা বিন্দুটাকে আমি দিলাম পি প্রাইম। তাহলে পি বিন্দু থেকে XY রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে তোমার কি পি প্রাইম। অঙ্কিত লম্ব হচ্ছে তোমার কি পি প্রাইম। আর এই লম্বের পাদবিন্দু অর্থাৎ পি প্রাইমের পাদবিন্দু হচ্ছে তোমার কি পি প্রাইম। আর ওই লম্বের পাদবিন্দু কি তোমার কি সেই বিন্দুকে লম্ব অভিক্ষেপ কি বলা হবে। তাহলে যেহেতু লম্ব হচ্ছে তোমার পি প্রাইম আর পি প্রাইমের কি লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার কি পি প্রাইম, এই জন্য পি প্রাইমকে বলা হবে পি বিন্দু কি লম্ব।
তার মানে এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কত হবে পি প্রাইম, অর্থাৎ পি প্রাইম বিন্দুটা হচ্ছে তোমার এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর কি লম্ব অভিক্ষেপ। তার মানে যে বিন্দুর লম্ব অভিক্ষেপ কি আরেকটি বিন্দু, পি বিন্দুর লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কোনটা পি প্রাইম আরেকটি বিন্দু, বিন্দুর লম্ব অভিক্ষেপ কি আরেকটি বিন্দু। তাহলে আমরা বিন্দু লম্ব অভিক্ষেপ বুঝে গেলাম এটা, যে কোনো নির্দিষ্ট রেখার উপরে কোনো বিন্দুর কি লম্ব অভিক্ষেপ বলতে কি বুঝবো আমরা, সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর কি অঙ্কিত লম্বের কি পাদবিন্দু করতে হবে। তাহলে সেই বিন্দু মানে পি বিন্দু থেকে এক্স রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে তোমার পি পি প্রাইম, অঙ্কিত লম্ব হচ্ছে তোমার কি পি পি প্রাইম, আর এই পি পি প্রাইম লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার কি পি প্রাইম, আর ওই লম্বের পাদবিন্দুকে কি বলা হবে লম্ব অভিক্ষেপ, পি বিন্দুর কি লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি না যে এক্স ওয়াই রেখার উপর পি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে তোমার কি পি প্রাইম, অর্থাৎ পি প্রাইম বিন্দু হচ্ছে তোমার কি এক্স ওয়াই রেখার উপর কি পি বিন্দু কি লম্ব অভিক্ষেপ। তার মানে এটা তোমরা একটু জেনে রাখো এটা, যে বিন্দু লম্ব অভিক্ষেপ কি আরেকটি বিন্দু, এবং সেটি হচ্ছে তোমার কি ওই রেখার উপর কি অঙ্কিত লম্বের কি পাদবিন্দু। তাহলে এখানে অঙ্কিত লম্ব হচ্ছে তোমার পি পি প্রাইম, আর এই পি পি প্রাইমের লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার পি প্রাইম, আর এই জন্য এই পি প্রাইমকে বলা হবে এক্স ওয়াই রেখার উপর কি পি বিন্দু কি লম্ব কি অভিক্ষেপ। এবার আসলে এটা রেখাংশের লম্ব অভিক্ষেপ দেখো, এটা খেয়াল করো, রেখাংশের লম্ব অভিক্ষেপ নির্দিষ্ট সরলরেখা হচ্ছে তোমার এক্স ওয়াই, এই নির্দিষ্ট সরলরেখা এক্স ওয়াই এর উপর আমরা কি এ বি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ কি আঁকবো, এ বি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ আঁকবো আমরা। তো লম্ব অভিক্ষেপ আঁকতে গেলে প্রথম আগে কি করতে হবে, আগে লম্ব আঁকতে হবে। যদি তোমার এ বি রেখাংশ তার দুইটি প্রান্ত বিন্দু আছে, এটা এ বি রেখাংশের এ প্রান্ত বিন্দু আর কি বি প্রান্ত বিন্দু, তাহলে এই দুইটি প্রান্ত বিন্দুকে আমরা এক্স ওয়াই কি রেখার উপর কি লম্ব আঁকবো এটা। তাহলে দেখো এটা যদি আমরা এই প্রান্ত থেকে এক্স এর উপর লম্ব আঁকি এটা, তাহলে সেটা হচ্ছে তোমার কি এ এ প্রাইম, এ এ প্রাইম। আবার যদি বি প্রান্ত থেকে আমি যদি এক্স এর রেখার উপর লম্ব আঁকি এটা, তাহলে সেটা হবে তোমার বি বি প্রাইম, লম্ব আঁকলাম এটা। অর্থাৎ এ বি রেখা হচ্ছে দুইটি প্রান্ত বিন্দু, সেই দুইটি প্রান্ত বিন্দু থেকে আমরা এক্স ওয়াই রেখার উপর কি লম্ব আঁকলাম, এই প্রান্ত থেকে এক্স ওয়াই রেখার উপর লম্ব হচ্ছে তোমার এ এ প্রাইম, আর এই লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার এ প্রাইম। আমরা একটু আগে বিন্দু লম্ব ভিত্তিক থেকে আমরা জানলাম যে এ এ প্রাইম লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার এ প্রাইম। ঠিক অনুরূপভাবে বি প্রান্ত থেকে আমরা এক্স ওয়াই উপর লম্ব আঁকলাম বি বি প্রাইম, আর এই বি বি প্রাইম লম্বের পাদবিন্দু হচ্ছে তোমার কি বি প্রাইম। তাহলে আমরা কি পেলাম, এটা এ প্রাইম বি প্রাইম পেলাম, অর্থাৎ কোন রেখাংশে দুই প্রান্ত থেকে, খেয়াল করো সবাই, কোন রেখাংশে দুই প্রান্ত থেকে কোন রেখার উপরে মানে এক্স ওয়াই রেখার উপর লম্ব আঁকলে যে অংশটা আমরা পাবো, যে অংশটা কি পাওয়া যাবে এটা, সেই অংশটাকে বলা হবে ওই রেখাংশে, ওই নির্দিষ্ট রেখার উপর কি ওই রেখাংশে কি লম্ব কি অভিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি এটা যে এ প্রাইম বি প্রাইম মানে এই অংশটা এ প্রাইম বি প্রাইম রেখাংশ হচ্ছে তোমার এক্স ওয়াই রেখার উপরে এ বি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ। এইটা হচ্ছে তোমার কি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ, রেখাংশের লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এ প্রাইম বি প্রাইম রেখাংশে হচ্ছে তোমার এক্স ওয়াই রেখার উপর কি এ বি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এ প্রাইম বি প্রাইম রেখাংশ হচ্ছে তোমার এক্স ওয়াই রেখার উপর এ বি রেখাংশের কি লম্ব অভিক্ষেপ। খেয়াল করে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা আমরা এখন এক্স ওয়াই রেখার উপরে সিডি রেখার কি লম্ব অভিক্ষেপ আছে, এক্স ওয়াই কি রেখার উপরে সিডির কি লম্ব অভিক্ষেপ আছে। তাহলে এক্স ওয়াই রেখার উপরে সিডি রেখার লম্ব অভিক্ষেপ কত হবে এটা, যেহেতু আমরা জানি এটা ওই সরল রেখার উপর সিডি এর কি, যেহেতু সিডি আমরা কি সিডি এর লম্ব অভিক্ষেপ আঁকবো এটা, তাহলে সিডি যে দুইটা প্রান্ত আছে এটা দুইটা প্রান্ত থেকে ওই এক্স ওয়াই উপর লম্ব আঁকতে হবে এটা। তো সিডি এর একটি বিন্দু সি বিন্দু সেটা অলরেডি কিন্তু তোমার কি এক্স ওয়াই উপরে অবস্থান করতেছে, সুতরাং সি বিন্দু থেকে এক্স ওয়াই উপর লম্ব আঁকার কোনো সুযোগ কি করতে হবে। এরপরে তোমার ওই ডি বিন্দু থেকে এক্স ওয়াই উপর লম্ব আঁকো, ডি বিন্দু থেকে এক্স ওয়াই উপর আমি লম্ব আঁকি এটা, তাহলে যদি আমি এটাকে সিই লিখি এটা সিই, আর এই ডি লম্বের কি পাদবিন্দু তোমার এই, তাহলে আমি এখন যে অংশটা পেলাম সিই, তাহলে এই সিটা হচ্ছে তোমার
XY রেখার উপর কি CD এর কি লম্ব তাহলে আমি বলতে পারি এটা যে XY রেখার উপর কি CD এর একটা লম্ব বিন্দু কত হবে এটা CE হবে তোমরা নিশ্চয়ই আমার মনে বুঝতে পারছো এটা যে আমরা কি করছি এটা XY রেখার উপর কি CD রেখা হচ্ছে কি লম্ব বিন্দু পাচ্ছি তো CD রেখার একটা প্রান্ত বিন্দু C অলরেডি কিন্তু তোমার X এর উপরে অবস্থান করছে তো সেখান থেকে লম্বা আঁকার কোনো সুযোগ নেই এটা তো বাকি প্রান্ত থেকে আমরা কি লম্বা আঁকলাম এটা XY রেখার উপর এটা সেই লম্বের প্রান্ত বিন্দু হচ্ছে তোমার কি E তাহলে আমরা যে অংশটা পাইলাম এটা CE এই CE অংশটা হচ্ছে তোমার XY রেখার উপর কি CD এর কি লম্ব অভিক্ষেপ তার মানে লম্ব অঙ্কনের মাধ্যমে লম্ব অভিক্ষেপ পাওয়া যাবে এটা দেখো এটা আমরা লম্ব আঁকছি বিন্দু লম্ব অভিক্ষেপ রেখা তো আমরা লম্বের মাধ্যমে আমরা কি লম্ব অভিক্ষেপ কি নির্ণয় করছি অর্থাৎ লম্ব অঙ্কনের মাধ্যমে কি লম্ব অভিক্ষেপ কি নির্ণয় করতে হবে আমরা সেটাই করলাম কিন্তু এখানে তিনটে উদাহরণ দিলাম এটা বিন্দু লম্ব অভিক্ষেপ তারপর এখন হচ্ছে কি লম্ব অভিক্ষেপ এটা কি এখন হচ্ছে কি লম্ব অভিক্ষেপ এই ধরুন তোমার কি সমস্যাটা পেতে পারো এটা যে একটা বিন্দু যদি ওই রেখার উপর থাকে তখন আমি সেটা লম্ব অভিক্ষেপ কি পাবো এটা তাহলে বাকি প্রান্ত থেকে ওই রেখার উপর কি লম্ব আঁকলাম যে অংশটা পাবো সেই অংশটাই হচ্ছে তোমার কি উক্ত নির্দিষ্ট রেখার উপর কি CD এর কি লম্ব তাহলে আমরা বলতে পারি না XY রেখার উপর কি CD এর কি লম্ব অভিক্ষেপ তোমার কি CE তো আমার মনে হয় তোমাদের লম্ব অভিক্ষেপ সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে গেছে এটা তো এই লম্ব অভিক্ষেপের ধারণা নিয়েই আমাদেরকে উপপাদ্য 4 যেটা স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য বলে পরিচিত উপপাদ্য তারপরে উপপাদ্য 3 হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য 4 হচ্ছে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ উপপাদ্য আর উপপাদ্য 5 হচ্ছে তোমার কি অ্যাপ্লিকেশন উপপাদ্য সবগুলো উপপাদ্য আমাদেরকে প্রমাণ করতে হবে এই লম্ব অভিক্ষেপের যে ধারণা নিয়ে তো এখন মোটামুটি তাহলে আমরা এই তিনটে উপপাদ্যকে প্রমাণ করতে পারি যেহেতু আমরা লম্ব অভিক্ষেপের ধারণা আমরা পেয়ে গেছি তো তাহলে আমরা প্রমাণ দেখি এটা উপপাদ্য 3 এটা আমরা করতে পারি তাহলে যেহেতু আমরা লম্ব অভিক্ষেপের ধারণা আমরা পেয়ে গেছি এটা আর এই লম্ব অভিক্ষেপের ধারণা দিয়ে আমরা উপপাদ্য 3 অর্থাৎ এটাকে স্থূলকোণী ত্রিভুজ উপপাদ্য বলা হয় তাহলে এই স্থূলকোণী ত্রিভুজ উপপাদ্যটা আমরা যে লম্ব অভিক্ষেপের ধারণা দিয়ে আমরা এখন প্রমাণ করবো এটা তো সবাই দেখো এটা পৃষ্ঠা নম্বর 66 দেখো এটা উপপাদ্য 3 অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুকে লম্ব অভিক্ষেপে দেখো লম্ব অভিক্ষেপের দ্বারা এখানে আছে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি দ্বিগুণের সমষ্টির সমান আমরা এটা প্রমাণ করবো এটা এখন দেখো যাবো সবাই এটা আবার খেয়াল করো স্থূলকোণী ত্রিভুজ দেখো এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ যার সি কোণটা স্থূলকোণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হবে কি স্থূলকোণী ত্রিভুজ তাহলে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কি সি কোণ স্থূলকোণ তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু তাহলে স্থূলকোণ হচ্ছে তোমার সি কোণ তার বিপরীত বাহু হচ্ছে তোমার এ বি হ্যাঁ স্থূলকোণের বিপরীত বাহু তারপরে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু তাহলে ওই কোণে মানে সি কোণের সন্নিহিত অন্য দুই বাহু কাকে মিন করছে এসি বাহুকে আর বিসি বাহুকে মিন করছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু তো আবার দেখো খেয়াল করো সবাই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু মানে এবি বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তো যে কোনো বাহুর উপর আমি যদি কি বর্গক্ষেত্র আঁকি এটা তো সেটা হবে তোমার কি বাহু স্কেয়ার যে কোনো বাহুর উপর কি বর্গক্ষেত্র আঁকলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বাহু স্কেয়ার তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই কথা অর্থ হচ্ছে তোমার এবি স্কেয়ার একবার সময় তাহলে এ বি স্কেয়ার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এবি স্কেয়ার ওই কোণে মানে সি কোণের সন্নিহিত অন্য দুই বাহু মানে এসি আর কি বিসি তো অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এসির উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র আঁকি এটা তাহলে সেটা এসি স্কয়ার হবে আবার বিসির উপরে যদি আমি বর্গক্ষেত্র আঁকি বিসি বাহুর উপরে তো সেটা বাহু স্কয়ার তার মানে কি বিসি স্কয়ার হবে এটা তাহলে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এটা অর্থ হচ্ছে তোমার এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার
ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, সবাই খেয়াল করো, ওই দুই বাহু মানে ওই কোণের যে সন্নিহিত অন্য দুই বাহু, অর্থাৎ বিসি আর এসি, বিসি আর এসি, আবার দেখো এটা, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহু মানে বিসি আর এসি, এই দুই বাহুর যে কোনো একটি, আমরা সেটা নিলাম, প্রথম বিসি নিলাম, যে কোনো একটি আমরা বিসি কে নিলাম, ওই দুই বাহুর যে কোনো একটি আমরা বিসি নিলাম, ও তার উপর মানে বিসির উপর অপর বাহু লম্ব বিক্ষেপ, অপর বাহু মানে এসি, তাহলে বিসির উপর এসি বাহু লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, বিসি বাহুর উপর এসি বাহু লম্ব বিক্ষেপ। আমরা একটু আগে আমরা লম্ব বিক্ষেপ ধারণা আমরা জানি, আমরা লম্ব বিক্ষেপ ধারণা থেকে আমরা কি জানি, এটা লম্ব বিক্ষেপ আঁকতে গেলে তোমাকে লম্ব অঙ্কন করতে হবে এটা। তাহলে বিসির উপর আমি যদি এসির কে লম্ব বিক্ষেপ কি আঁকতে যাই, তাহলে আগে কি লম্ব অঙ্কন করতে হবে এটা, মানে বিসির উপর এসি এর কি লম্ব অভিক্ষেপ আঁকতে গেলে লম্ব অঙ্কন করার মাধ্যমে কি লম্ব অভিক্ষেপকে নিলে বলা যায়। তাহলে যেহেতু এটা স্থূলকোণী ত্রিভুজ, বিসির উপর আমি কি বিসির উপর এ থেকে লম্ব আঁকা যাবে না, কি করতে হবে, বিসি কে আমাকে বর্ধিত করতে হবে, এটা বিসি কে বর্ধিত করে আমাকে এ থেকে কি লম্ব আঁকতে হবে, এটা এই দিক থেকে বিসি এর উপর লম্ব আঁকলাম, এটা লম্ব, এটা তাই সমকোণ হবে এটা। তাহলে যেহেতু স্থূলকোণী ত্রিভুজের জন্য সরাসরি এসি বাহু থেকে কি বিসি বাহুকে লম্ব আঁকা যাবে না, তো কি করতে হবে, এটা বিসি বাহুকে বর্ধিত করলে তখন আমরা কি বিসির উপর কি এসি বাহুকে লম্ব আঁকতে পারি, এসি এর দুই প্রান্ত থেকে আমরা লম্ব আঁকতে পারি এটা। তাহলে লম্বটা আমি ধরে নিলাম, সেটা হচ্ছে এইডি লম্ব। তাহলে এখানে বলছি দেখো, এটা খেয়াল করো, ওই দুই বাহু যে কোনো একটি ও তার উপর মানে বিসির উপর অপর বাহু লম্ব বিক্ষেপ, তাহলে বিসির উপর এসি লম্ব বিক্ষেপ কোনটা হবে, সিডি হবে। অর্থাৎ দেখো এটা বিসির উপর আমরা এসি লম্ব বিক্ষেপ, দুই প্রান্ত থেকে এসি দুই প্রান্ত থেকে লম্ব আঁকতে হবে এটা, তো সি তো অলরেডি বিসির উপর আছে এটা, আর এ থেকে আমরা লম্ব আঁকলাম সেটা হচ্ছে এইটি। তাহলে যে অংশটা আমরা পেলাম সেই অংশটা হচ্ছে তোমার কি বিসির উপর কি এসির কি লম্ব বিক্ষেপ। তাহলে সিডিটা হচ্ছে তোমার বিসির উপর এসির কি লম্ব অভিক্ষেপ, খেয়াল করো। তাহলে অপর বাহু লম্ব অভিক্ষেপ, তারপরে অপর বাহু লম্ব অভিক্ষেপ হচ্ছে তোমার কি সিডি, লম্ব অভিক্ষেপ হলো কি সিডি, এর অন্তর্গত আয়তক্ষেত্র। তার মানে এই দুই বাহুকে নিয়ে আমি যদি আয়তক্ষেত্র আঁকি, খেয়াল করো সবাই, এই দুইটা বাহুকে নিয়ে আমি যদি আয়তক্ষেত্র আঁকি, একটা বাহুকে যদি আমি বিসি ধরি আর একটা বাহুকে যদি আমি সিডি ধরি এটা, তাহলে এই দুই বাহু অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বিসি গুণ সিডি হবে। অপর বাহু লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র ক্ষেত্রফল, তার মানে বিসি এর সিডি যদি আমি আয়তক্ষেত্র আঁকি এটা, তাহলে তার ক্ষেত্রফল হবে তোমার কি বিসি গুণ সিডি, বিসি গুণ সিডি। অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি গুণ সিডি, দ্বিগুণের সমষ্টি, দ্বিগুণের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান, দ্বিগুণের সমষ্টি সমান হচ্ছে তোমার কি এই বি স্কয়ার। তার মানে আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে এটা, যে পুরো কথাটাকে আমরা গাণিতিকে নিয়ে আসছি, কিন্তু সবাই খেয়াল করে এটা, এই পুরো কথাটাকে আমরা কি গাণিতিক ভাষায় নিয়ে আসছি। আবার দেখো সবাই, স্থূলকোণী ত্রিভুজে আমরা কথাটাকে শুরু করে নিচ্ছি, চার ত্রিভুজ স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো স্থূলকোণের বিপরীত হচ্ছে তোমার এবি, তার সেই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ারটা কি হবে, ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহু, ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহু মানে বিসি আর এসি, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিলাম, বিসি আর এসি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, কাকে নিলাম, বিসি কে নিলাম, ওই দুই বাহুর যে কোনো একটি, তার মানে বিসি ও তার উপর মানে বিসির উপর অপর বাহু এসি লম্ব অভিক্ষেপ তোমাকে সিডি, লম্ব অভিক্ষেপের সিডি, লম্ব অভিক্ষেপ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র। তার মানে এই দুই বাহুর আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি এটা, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমাকে বিসি গুণ সিডি, অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান, দ্বিগুণের সমষ্টি সমান। পুরো কথাটাকে আমরা কি গাণিতিক আকারে নিয়ে আসলাম।
এই উপাদ্য দিয়ে আমাদেরকে বিশেষ করে এরপরে যেটা আছে তোমার অ্যাপোলোনিয়াস উপাদ্য 5, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে সরাসরি, তখন আমরা কিন্তু অ্যাপ্লাই করবো। এখন তো আমরা এটা প্রমাণ করবো, এটা কিন্তু অ্যাপোলোনিয়াস উপাদ্য কিন্তু আমরা সরাসরি কিন্তু এটা অ্যাপ্লাই করবো। কিন্তু এটা খেয়াল করো, তাহলে আমরা এখন এটা কিভাবে প্রমাণ করবো দেখো সবাই। এটা এখানে খেয়াল করো, লম্ব আঁকার কারণে, এটি লম্ব আঁকার কারণে তোমার এখানে দুইটা সমকোণী উৎপন্ন হয়েছে। এই লম্বের কারণে, এটি লম্বের কারণে দুইটা সমকোণী ত্রিভুজ। একটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে তোমার ABD, আরেকটা হচ্ছে ACD। দুইটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করো, লম্ব আঁকার কারণে আমরা কি দুইটা সমকোণী ত্রিভুজ পেলাম। একটা হচ্ছে ABD ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে ACD কি সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। প্রথমে যদি আমরা ABD সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাস সূত্র হচ্ছে তোমার অতিভুজ হোল স্কয়ার কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অ্যাপ্লাই করে দেখি, এটা অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু প্রথমটাতে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ AD স্কয়ার যোগ BD স্কয়ার। সমীকরণ 1 এটাকে প্রথম সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। অতিভুজ হোল স্কয়ার কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আর পরটাতে অ্যাপ্লাই করো ACD সমকোণী ত্রিভুজে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার যোগ CD স্কয়ার। এটাকে 2 নং সমীকরণ দিলাম। এটা সবাই খেয়াল করো। এখন 1 থেকে পাই 1 implies AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার যোগ BD স্কয়ার। তো যেহেতু AD স্কয়ার আমি লিখে ফেললাম, BD দেখো, এটা BD গুলো আমি লিখতে পারি, এটা BC প্লাস CD লিখতে পারি। দেখো, এটা BD ইকুয়াল টু আমি লিখতে পারি BC প্লাস CD। তাহলে BC প্লাস CD হোল স্কয়ার আমি লিখতে পারি BD এর মান। তাহলে সমান সমান AD স্কয়ার যোগ A প্লাস B হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে এখানে A প্লাস B হোল স্কয়ার, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। A প্লাস হোল সূত্র অ্যাপ্লাই করলাম সমান সমান, একটু যদি আমি সাজিয়ে লিখি, AD স্কয়ার যোগ CD স্কয়ার, একটু সাজিয়ে লিখতেছি এটাকে। এই দুইটা আমি প্রথম লিখলাম, একসাথে লিখলাম, প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইন্টু CD। উপরে লিখে আমরা দেখো, এটা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, বা AB স্কয়ার ইকুয়াল টু, দেখো এটা এই অংশ দেখো আমরা এক নিয়ে কিন্তু কাজ করছি, কিন্তু এটা একটা সমীকরণে আমরা কাজ করছি। এটা দেখো এই অংশটার মান দেখো 2 নং সমীকরণ আছে, অর্থাৎ AD স্কয়ার প্লাস CD স্কয়ার মান কত আমরা 2 নং বের করে রেখেছি, এটা AC স্কয়ার। তো সেই মানটা আমরা এখানে বসাতে পারি, এটা AC স্কয়ার 2 নং সমীকরণ থেকে আমরা এই মানটা বসাতে পারি, AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইন্টু CD, BC ইন্টু CD। দেখো এটা প্রমাণ হয়ে গেছে আমাদের। দেখো এটা আমরা এটাই প্রমাণ করতে বলছিলাম, এটা দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের। এটা অর্থাৎ AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইন্টু CD, এটা আমাদের প্রমাণ। এই প্রমাণটা হয়ে গেছে আমাদের। তো খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, এটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা। এখন দেখো এটা সবাই একটু খেয়াল করো,
স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের উপাত্ত কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমি আরেকটা জিনিস তোমাদের বুঝাচ্ছি, এটা এমসিকিউ তে আসে, কিন্তু এটা তোমাদের জানতে হবে। কিন্তু এটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রমাণ শেষ, কিন্তু আমি আরেকটা এই উপর থেকে আরেকটা বিষয় বুঝেছি তোমাদেরকে। এটা এমসিকিউ তে আসে কিন্তু এটা, তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা সবাই খেয়াল করো, তোমার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সমষ্টি, অর্থাৎ এই দুইটি সমষ্টি, এইটা এই দুইটি হচ্ছে তোমার, এটা যদি আমি একটু বাদ দিয়ে দিই, আমরা অতিরিক্ত করছি এটা। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের যে সন্নিহিত দুটি বাহু আছে, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তো সেই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের যোগফলের সাথে খেয়াল করো, স্থূলকোণের যে সন্নিহিত দুটি বাহু আছে, এসি আর বিসি, তাহলে সেই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে কিছু একটা যোগ করলে, খেয়াল করো, এটা আমি কিছু একটা ধরতেছি, এটা কিছু একটা যোগ করলে সেটা কি এ বি স্কয়ার সমান হবে। সমান খেয়াল করো, আবার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের যোগফলের সাথে কিছু একটা যোগ করলে সেটা কি এ বি স্কয়ার সমান হবে। তার মানে আমরা এটা বলতে পারি, এটা যে এ বি স্কয়ারের মানটা তোমার এই অংশ থেকে কি হবে, বড় হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এটা যে অর্থাৎ এ বি স্কয়ার গ্রেটার দ্যান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা এমসিকিউ আসে। এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা খেয়াল করো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সাথে কিছু একটা যোগ করলে সেটা কি এবি স্কয়ার সমান হবে। এটা তারপর আমরা বলতে পারি যে এবি স্কয়ারের মানটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কি হবে, বড় হবে। অর্থাৎ এবার ক্লিষ্টের সাথে মিলাবো এটা, অর্থাৎ তোমার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিরুদ্ধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি থেকে কি হবে, বড় হবে। ঠিক আছে, এটা মোস্টলি পরে এটা একটু জেনে রাখবে। এটা মানে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিরুদ্ধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফলের যোগফল থেকে কি হবে, ওই বিপুল বাহুটি উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি বড় হবে। তার মানে এবি স্কয়ার গ্রেটার দ্যান বিসি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। তো আজকে আমরা এখানে পাঠটা শেষ করি। এটা আশা করি তোমরা মোটামুটি তোমাদের বুঝে আসছি, মোটামুটি চেষ্টা করছি আমি বোঝার জন্য। এটা এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, এটা তোমরা নোট ডাউন করে রাখো। এটা স্কুল করার পরে তোমরা প্রশ্নগুলো উত্তর আমার থেকে নিয়ে নিবে। এটা তো আজকে শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি দেখা হবে।